আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে সকালের নিউজটা কে কে পড়েছেন? নিশ্চয়ই দেখেছেন আজকে সকালে হেডলাইনে আমাদের প্রথম আলো, বাংলাদেশের খুবই পরিচিত, আলোচিত, সমালোচিত একটা আলো আছে, যে আলোটা প্রত্যেক দিন রাত ১টার সময় পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। আলোতে একটা হেডিং দেখলাম, দেখে চোখ ছানা বড়া, যে আমাদের বিগত সরকার ৯ থেকে ২৪ এই মোট ১৫-১৬ বছরের মধ্যে ১৮ লক্ষ কোটি টাকা হাওয়া করে দিয়েছে, মানে ঋণ করে দিয়েছে। এবং এই ঋণের বোঝা কে টানবে? আমি, আপনি, বাংলাদেশের ২০ কোটি জনগণ। কিভাবে? আমাদের বর্তমান বাজেট ৭ লক্ষ ৯৭ হাজার কোটি সামথিং। তো ওখানে অ্যানালাইসিস যিনি আছেন, যিনি বর্তমান আমাদের ব্যাংকিং সেক্টরে আছেন যারা, তারা একটা রিপোর্ট দিয়েছেন যে আমাদের এই পরিমাণ অ্যামাউন্ট যদি আমরা শোধ করতে যাই, তাহলে 3টা বাজেট পরিমাণ আমাদেরকে বাজেট পেশ করতে হবে। এবং এটা যত ডে বাই ডে অতিক্রম করবে আমাদের ঘাড়ের উপরে, সেই জিনিসটা অনেক বেশি বার্গেইন হবে। এবং এই পরিমাণ বোঝা যখন একটা জনগণের বা একটা সরকারের মাথার উপর থাকবে, সে কিন্তু সামনে আগাইতে পারবে না। তার মানে সে ক্রমান্বয়ে পিছিয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট, যদি সে আমরা ৪১ সালের মধ্যে যে ডেভেলপমেন্টের একটা ভিউ আমরা দেখেছিলাম, সেই জিনিসটা যদি আমরা গেইন করতে যাই, তাহলে কিন্তু সেটা হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে। এটাতে লাভ কার? একটু ভেবে দেখুন, এটাতে কিন্তু মূল লাভটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি বা ইউরোপীয় ইউনিয়ন, যারা আমাদের দেশে ইনভেস্ট করার নাম করে আমাদের দেশটাকে শোষণ করে। এই দেশ তারা কখনোই চায় না আমাদের এই দেশ অ্যাডভান্স হোক। কেননা তারা আমাদের থেকেও অনেক বেশি আমাদের দেশের উপরে স্টাডি করে, রিসার্চ করে, যে এই ছোট্ট একটা দেশ, ২০ কোটি পাবলিক, যে দেশের 33% ইয়ুথ, এবং তারা যুদ্ধে পারঙ্গম, এবং আমাদের দেশে প্রায় ৩ থেকে ৪ কোটি সোলজার রয়েছে। এর মধ্যে ম্যাক্সিমাম সোলজার হলো ইয়ং জনতা, যেটা আমরা লাস্ট মান্থে দেখেছি এবং তার ইফেক্টটাও দেখেছি। এই জন্য ওয়েস্টার্ন কান্ট্রি, স্পেশালি আমেরিকা, সিআইএ বা এফবিআইএ বা জাতিসংঘ, অ্যান্থনি গুতেরেস আজকে বলেছে, রিপোর্টে দেখলাম, যে ইউনূস সাহেবের সঙ্গে তারা এখন খুব কাজ করতে আগ্রহী। কেন ভাই, তুমি এর আগে কেন কাজ করতে চাও না? কেননা আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা, তিনি কিন্তু সেন্ট মার্টিন দ্বীপটা দিতে চায়নি, এবং তিনি একটা ভাষণে বলেছেনও যে সাদা চামড়ার লোক আমার কাছে চেয়েছিল, কিন্তু আমি দিই নাই, ওই ডিমটা আমি দিই নাই, লাড্ডুটা দিই নাই, যে কারণে তারা আমাকে গদি থেকে সরাই দিতে যাচ্ছে। তার এই একটা স্পিচ বা একটা কথা কিন্তু অনেক বেশি টাচেবল ডিপ্লোম্যাটিক টকিং ওয়েতে, ইভেন জিওলজিক্যাল পলিটিক্সে এটা কিন্তু অনেক বেশি একটা ইফেক্ট ফেলেছিল, যে কারণে আমেরিকা কিন্তু বেঁকে বসে এবং রেগে যায়, যে দাদা, তুমি আমার ক্ষমতা তুমি দিতে দিচ্ছ না, দাদা তোমার পিছন দিয়ে আমি বাঁশ দিয়ে দিচ্ছি, দেখছো কিভাবে বাঁশটা দিল। কারণ কেউ ভাবেই নাই এই ছাত্র আন্দোলনটা কোথায় থেকে কোথায় চলে গেল। ইভেন আমরা কেউ কল্পনা করিনি, বাংলাদেশের অনেক মানুষ এটা ভাবতে পারে নাই, যে 11 দফা থেকে 9 দফা, 9 দফা থেকে 6 দফা, দফার পর দফা, এবং আলটিমেটলি ফাইনালি কি আসলো? 1 দফা। এটার পিছনে যে ইকুয়েশন, যে কিছু কাজ করছে, এটা বুঝতে বাকি থাকে না। তো আমাদের বর্তমান সরকারের উপর যে 18 লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝাটা রয়েছে, সে এই অবস্থায় ধুকে ধুকে যতটুকু সময় রয়েছে তার হাতে, যদি সে সংস্কার করতে যায়, কমপক্ষে হাফ, অর্ধেক টিকিট প্রয়োজন হবে। দ্যাট মিনস 5 থেকে 6 বছর লাগবে কিন্তু তাকে পরিপূর্ণভাবে কমিউনিটিতে জিরো আনতে। কারণ আমাদের যে প্রধান যে সেক্টরগুলো রয়েছে, রেমিটেন্স সেক্টর খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য। আমাদের ইয়ুথ, যেটা জনসাধারণ বা যুবশক্তি। থার্ড হলো আমাদের গার্মেন্টস শিল্প, যেটাকে অলরেডি ধ্বংস করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ অলরেডি পিছনে লেগে গেছে। ইভেন চায়না, ভিয়েতনাম বা ইন্ডিয়া, তারা চাচ্ছে না এদেশ থেকে ভালো কোনো কিছু প্রোডাক্ট ইউরোপ বা ইউনিয়নে যাক। অন্যদিকে আবার আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নরা, তারা চাচ্ছে আফ্রিকাতে একটা বাফার স্টেট করতে, যেখান থেকে তারা আরও কম মূল্যে শ্রম কিনতে পারে। আমাদের দেশ থেকে গার্মেন্ট শিল্প যায় এই কারণে, যে আমরা খুব অল্প পারিশ্রমিকে অধিক প্রোডাক্ট কিন্তু আমরা প্রোভাইড করি। যে প্রোডাক্টটা ওইখানে তৈরি করতে $20 খরচ হয়, সেই প্রোডাক্টটা আমাদের দেশে তৈরি করতে $3 থেকে $4 ব্যয় হচ্ছে, তাদের সেফ হচ্ছে। কিন্তু আবার উপরন্তু ওই $4-5 দিয়ে তারা আবার সেই পরিমাণে লাভ করছে, যে কারণে ওয়েস্টার্ন ইউনিয়ন বা ওয়েস্টার্ন কান্ট্রি, আমেরিকা বলেন, জার্মানি বলেন বা ইংল্যান্ড বা যে রাষ্ট্রই বলেন না এখন, এটা সবগুলো কিন্তু ডাকাত এবং রক্তচোষক। এবং এরা এই কাজটাই করছে, শ্রম শোষণ করছে। এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের দেশের মানুষের যে পরিমাণ শ্রম যায় গার্মেন্টস শিল্পে এবং গার্মেন্টস সেক্টরে, সেটা কিন্তু অনেক
বেশি আনবেয়ারেবল হয়ে যায়, যে কারণে পরিবেশের পরিস্থিতি ঠিক থাকে না। এবং আমরা 13 সালে দেখেছি রানা প্লাজা ধসের কাহিনী। এবং এর মধ্যেও আমাদের দেশে অনেক বেশি বিলিয়নার রয়েছেন, যে সকল বিলিয়নাররা তাদেরই কিন্তু ছোট ভাই বা জাত ভাই। সো আমাদের দেশে যে এই 18 লক্ষ কোটি টাকার ঋণ, এই ঋণের ধকল যদি আমরা ওভারকাম করতে চাই, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় রকমের একটা চ্যালেঞ্জ ফেস করবে। আর যত বেশি চ্যালেঞ্জ ফেস করবে বাংলাদেশ, তত লাভ হবে ওয়ার্ল্ড ব্যাংকের, আপনার IMF-এর লাভ হবে, জাতিসংঘের লাভ হবে, কেননা জাতিসংঘ আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে। আর আমেরিকা এই কাজটাই করাবে, যেন এই দেশটা অ্যাডভান্স না হয় এবং আমেরিকাকে ছাড়া চলতে না পারে। ঠিক এই ফলে আমেরিকা কিন্তু বাংলাদেশে কন্ট্রোল করবে। একই সঙ্গে এদিকে চায়না রয়েছে, আর তার বামে রয়েছে ইন্ডিয়া। কেননা সেন্ট মার্টিন দ্বীপকে যদি আপনি কনস্ট্যান্ট ধরেন, আপনার এক সাইডে ইন্ডিয়া পড়বে, এক সাইডে কিন্তু চাইনিজের আধিপত্য অংশ পড়বে। সো আমেরিকার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে সি পোর্টে যে সকল যে বাণিজ্যগুলো হয়, ট্রেডিং হয়, সেটাকে খুব সুন্দর ইজিলি সে কন্ট্রোল করতে পারবে। সো বাংলাদেশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জোন হয়ে যাচ্ছে সামনের সময়। আর এই 18 লক্ষ কোটি টাকার ঋণ কীভাবে শোধ করবে, এই সরকার কিন্তু সেটা এখনও খুঁজে পায়নি, এবং এর জনগণ এর ভুক্তভোগী হতে বাধ্য। তখন মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে, বেকারত্ব সমস্যা আরও হাইলি হবে, যেটা আমাদের আসিফ নজরুল ইসলাম সাহেব বলেছিলেন 26 লক্ষ ইন্ডিয়ান জনতা রয়েছে এই দেশে চাকরি হচ্ছে, কিন্তু তার এই 26 লক্ষের কাছে বাংলাদেশের 26 লক্ষ যুবক ঢুকবে কিনা এটার ইনসিওরিটি তিনি কিন্তু এখনও করেননি। সো প্রত্যেক জনসাধারণ এবং ছাত্র সমানক যারা আছেন দেশ বিদেশে, তাদের সবাইকে এই বিষয়ে সচেতন হওয়ার জন্য খুবই প্রয়োজন, এবং ইফেক্টিভ একটা ওয়ে আমাদের নির্ণয় করতে হবে। এবং যে সকল টাকা পাচার হয়েছে, সেই সকল অর্থগুলো আমাদের দেশে ব্যাক আনার চেষ্টা করতে হবে। তা না হলে ভাই, আমরা যে জিনিসটা ভোগ করছি বা আমাদের বাবা মায়েরা যে জিনিসটা ভোগ করছে, এর থেকেও ডাবল জিনিস কিন্তু আমাদের কাঁধের উপর ভোগ করবে। এবং এই জিনিসটা আমাদের জেনারেশন টু জেনারেশন ক্যারি করতে হবে, এবং তারা এই ঋণের ঝোলা টানতে টানতে একসময় তারা এই ঝোলা হয়ে যাবে। তখন আমেরিকার সেই হেনরি কিসিঞ্জার নিক্সনের কথাগুলো সত্যি হবে, জুড়িবিহীন তলা। আমরা চাই না আমাদের দেশটা এমনটা হোক, আমরা চাই না কোনো শক্তিশালী দেশের দাবার গুটি হই আমাদেরকে নিয়ে খেলা করুক। আর আমরা এমন কোনো সরকারকেও চাই না যে আমাদের দেশকে এভাবে ঋণের বোঝা কাঁধে নিয়ে পালিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।